शिव जी कहते हैं डरो मत डराओ मत, अभय मुद्रा दिखाते हैं। Shiv is more popular than Lord Rama. খুব কিছুদিনের মধ্যেই আমরা অপেক্ষা করে থাকবো এটা দেখার জন্য যে সত্যি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে রাহুল গান্ধী হাজির হন কিনা। এই যে ভারতবর্ষের যে বৈচিত্র্যটা, এই কোয়ালিটিটা, এটা একটু অসাধারণ। এইটা ক জায়গায় পাওয়া যাবে সারা পৃথিবীতে? রাহুল গান্ধীর একটা এর আগে আমরা অবনমন দেখেছিলাম, পতন দেখেছিলাম। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের আলোচনার বিষয় কংগ্রেস দলের পরিবর্তন। কংগ্রেস শুধু ভারতের প্রাচীনতম রাজনৈতিক দলই নয়, আমাদের দেশের এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল। তাই কংগ্রেসের দিকে সমস্ত মানুষের নজর থাকাই স্বাভাবিক। তো আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি কংগ্রেস তাদের যে মতাদর্শগত যে ভিত্তি সেটাকে শক্ত করার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করছে, এবং সেইটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব তার প্রথম বিষয়টা হচ্ছে কংগ্রেসের পরিবর্তন আপনি কি দেখছেন? কংগ্রেসের পরিবর্তন মানে আমরা যেটা আলোচনা করেছি এর আগে, হয়তো রাহুল গান্ধীর একটা এর আগে আমরা অবনমন দেখেছিলাম, পতন দেখেছিলাম। রাহুল পারছেন না, কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দিলেন। কিন্তু তারপরে যে উত্থান বলে যেটা মনে করছি, এর পেছনে একটা খুব ভালো রকমের পরিকল্পনার ছাপ আমি দেখতে পাচ্ছি। এই পরিকল্পনার ছাপ কিন্তু কংগ্রেস দলে গত 2 দশকেও প্রায় আমি দেখতে পাই। বিভিন্ন সময় কংগ্রেস এসেছে, শাসন করেছে, ক্ষমতায় এসেছে, কিন্তু এই যে রাহুল প্রথম দিন থেকে যেটা বলে যাচ্ছেন এবং সেটা যে এত সিরিয়াসলি উনি নেবেন, এটা কিন্তু আমি আশা করিনি। এটা আমার ধারণা ছিল এটা হয়তো হওয়া উচিত। আমার ধারণা এটা খানিকটা বোধহয় এই যে বিদেশে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় এবং বিভিন্ন দেশেও যেভাবে একটা রাজনীতির চলটা শুরু হয়েছে, তাতে রাহুল বুঝতে পেরেছেন যে এই আদর্শগত যে বিচারটা, এইটা যদি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি কিছু দাঁড়াবে না। ওই ভোটে কয়েকটা ভোটে জেতা হবে, কয়েকটা ভোটে হারা হবে, কিন্তু মানুষের মধ্যে এই যেটা বিজেপি এবং তাদের যারা সঙ্গী, সংঘের যারা সঙ্গে আছেন, যারা তাদের সঙ্গে দিনের পর দিন কাজ করে চলেছে, তারা যে আদর্শটা ছড়িয়ে দিয়েছে এতদিন ধরে, দীর্ঘদিন ধরে, 99 বছর ধরে আরএসএস, হ্যাঁ, এবং সেটার বিরুদ্ধে যদি লড়াইটা না শুরু করা যায় তাহলে আখেরে টিকবে না। মানে না হলে কি হবে, আখেরে একটা মৌলবাদী দেশ তৈরি হবে ভারত, একদম এই কথাটাই মনে হচ্ছে। যার জন্যই তিরুবনন্তপুরমে যেটা হয়েছে কেরলের, এই রাহুল গান্ধী যে একটা নতুন ধরনের যাকে বলা হয় কর্মসূচি নিতে চলেছে। রাহুল গান্ধী একলা তো নন, মল্লিকার্জুন খাড়গেও আছেন, কংগ্রেস দল, কংগ্রেস দল এবং কংগ্রেস দল এটা গ্রহণ করেছে। এটা কিন্তু একদিনের নয়, কারণ ইতিমধ্যে ওদের দেখছি যে হিমাচলে জমি কেনা হয়ে গেছে, মানে ওরা স্থায়ী প্রশিক্ষণ থেকে দেবে। আর এই যে প্রশিক্ষণটা দেওয়া হবে, কিরকম প্রশিক্ষণ দেওয়া হবে আমি বলতে পারছি না এখন, কিন্তু যেটা করা উচিত বলে আমি মনে করি সেটা আমি বলতে পারি। তবে যেটা প্রথমেই বলা হয়েছে যে 300 জনকে প্রায় বোধহয় দেবে এবং তার জন্য প্রচুর টাকাও খরচ হবে, 50 কোটি টাকা খরচ হবে। এই টাকাটা কিন্তু প্রচুর সমর্থন, শুধু কংগ্রেস বলছি না আমি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যত শক্তি আছে তাদের যারা কর্মী এবং সমর্থক, তাদের অনেকেই এটার সঙ্গে এইটায় মানে যোগ দিতে আগ্রহী হবে। আমি জানি না কংগ্রেস তাদের গ্রহণ করবে কিনা। যদি গ্রহণ না করে তাহলে কংগ্রেসের সেটা ফেলিয়ার হবে। কংগ্রেসের অবশ্যই সেটা মানে জনতার দানও নেওয়া হবে সেখানে, আপনি বলতে অবশ্যই পাবলিক ফান্ডিং, জনতার দান। এবং তাদের আমার মানে বিশেষ করে মনে হয় শুধু কংগ্রেসকে এই আদর্শের যাকে বলা হয় এই এই জাতীয় পরিকল্পনার মধ্যে শুধু কংগ্রেসকে যুক্ত করলে হবে না, কংগ্রেস কর্মীদের শুধু না,
এই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিদের সঙ্গে যারা যুক্ত আছে সেই সমস্ত কর্মী সমর্থকদেরও এখানে যেন একটা পার্ট প্লে করা হয়, আমার মনে হয় সেটা হলে সবচেয়ে ভালো। হ্যাঁ, কিন্তু এরকম যদি একটা প্রশিক্ষণ তারা শিবির করে, সেটা অনেকটা আরএসএস এর মডেলই তো হচ্ছে। আরএসএস তো এরকম ভাবেই কাজটা শুরু করেছিল এবং সেটা ছড়িয়েছে, ক্রমশ তার ব্যাপ্তি ঘটেছে। এবার আরএসএস যেটা করেছিল এক্স্যাক্টলি ঠিক। তুমি একটা মনে দেখো আরএসএস কিভাবে শুরু করেছিল। ঠিক আছে, আমি সেই 1925 সালের কথা বলছি না, তখন তো যা শুরু হয়েছিল। আরএসএস প্রথমে শুরু করেছিল একেবারে এই মনুবাদী একটা সংগঠন তৈরি হবে, এবং সেটাই ছিল। এটা অত্যন্ত বিখ্যাত একটা বই আছে ভঁওয়ার মেঘবংশীর, আই কুড নট বি হিন্দু বলে। উনি ছিলেন প্রথম দলিত প্র্যাকটিক্যালি, যিনি এই আরএসএস এর একেবারে ছোট থেকে যুক্ত হয়ে একটা কংগ্রেসি পরিবার থেকে একেবারে দলিত, এবং তিনি ঢুকে দেখেছিলেন কি বিভৎস, কি ভয়ঙ্কর তাদের এই অবস্থার। তিনি রাম মন্দির আন্দোলনে যোগ দিয়েছে তখন খুব ছোট বয়স। তারপরেও যেদিন রাম মন্দির তৈরি হবে তার আগে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সেদিন তিনি হতাশায় একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছেন, কারণ তার মনে হয়েছিল একটা ভগবানের মন্দির ভেঙে দেওয়া হলো। কেন না হয়েছিল? কারণ ভেতরে ঢুকে বুঝেছিলেন যে আরএসএস কিভাবে সংঘটাকে বাড়িয়েছে। এই যে বাড়িয়েছিল তার মধ্যে কিন্তু মূলত ছিল ডিভিসিভ ফোর্স, অন্যকে ঘৃণা করতে হবে, পছন্দ করলো ওরা আর আমরা। এবং ওরা আর আমরার মধ্যে কিন্তু দলিত ছিল না, আমরা এই আদিবাসীরা ছিল না, সেখানে শুধু ব্রাহ্মণ। তুমি যদি আজ পর্যন্ত এই যে সংঘ চালক যাবে প্রধান, সংঘ প্রধানদের মধ্যে তুমি 6 জন যদি দেখো, 5 জনই হচ্ছে ব্রাহ্মণ আর একজন হচ্ছে মাত্র ক্ষত্রিয়, ওই রাজু ভাইয়া, ওই ক্ষত্রিয়, বাকি সব ব্রাহ্মণ, 5 জনই ব্রাহ্মণ। কাজেই এই মনুসংহিতা কিন্তু ওদের একটা ব্রাহ্মণ্যবাদী সংগঠন, অত্যন্ত ব্রাহ্মণ্যবাদী সংগঠন। হ্যাঁ, একবার। এবং এই যখন বুঝলেন, ভঁওয়ার মেঘবংশী যখন বুঝলেন, উনি প্রচুর কাজ করে মানে সাংঘাতিক ভাবে স্যাক্রিফাইস করে উঠছেন, তারপরে বুঝলেন একটা জায়গার পর ওনাকে উঠতে দেওয়া হবে না। উনি বুঝেই গেলেন কেন। সাংঘাতিক কথা আছে, ওনার বইটা যদি পড়া যায় তাতে লিখছেন, আমি জিজ্ঞাসা করলাম যে আমি প্রচারক হতে চাই। বলে তুমি প্রচারক হয়েও না, প্রচারক হলে খুব ক্ষতি। বলে কেন? কারণ প্রচারক হলে তোমাকে যে লোকে জানতে চাইবে তোমার নাম কি, তোমার নাম বলবে, তোমার নাম বলবে জাত কি, তোমার ধর্ম কি, এই সমস্ত অস্বস্তিকর প্রশ্ন হবে, তাতে কিন্তু সংঘের ক্ষতি হয়ে যাবে। উনি বুঝে গেলেন যে অঙ্কটা কোথায়। আমি বলতে চাইছি একটা ফারাক আছে, এইটার মধ্যে কিন্তু সর্বজনীনতা নেই, মানে এইটার মধ্যে এই যে ঘৃণার মধ্যে কিন্তু সেটা থাকে না। তো ভালোবাসার মধ্যে অন্যকে এমব্রেস করা থাকে, অনেককে গ্রহণ করার ব্যাপার থাকে। সেই যে গ্রহণ করার ব্যাপারের মধ্যে কি কি থাকতে পারে, একটা হচ্ছে গণতান্ত্রিক চেতনা, একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, মানে যে কেউ যা খুশি ধর্ম পালন করুক বাড়িতে, অন্যের ধর্মকে ঘৃণা না করলেই হলো। আর আরেকটা থাকে, আমাদের যারা ছিলেন, গান্ধীজি বলি, আম্বেদকর বলি, তাদের সঙ্গে তো আমাদের জাতীয় জীবনের একটা সম্পৃক্ত হয়ে গিয়েছিল, আমরা তো জানি। সেইগুলোকে যদি ভালোভাবে প্রচার করা যায় এবং একটা বৈজ্ঞানিক চেতনা যদি নিয়ে আসা যায় এই প্রশিক্ষণ শিবিরে, আমার মনে হয় সেটা সুদূর প্রসারী একটা ফল হবে, এটা আমার ধারণা। এইটা ছাড়া কংগ্রেস দলের পরিবর্তনের আর কি কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এটা তো একটা খুব বড় ইঙ্গিত, কংগ্রেস তার মতাদর্শ ভিত্তিটাকে আরো শক্ত করতে চাইছে, এবং আগামী দিনে বিজেপির মূল প্রতিপক্ষ যে তারাই হবে, সেটাও তারা এখান থেকে একটা সুদূর, মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা যেতে পারে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা নিচ্ছে। কিন্তু এছাড়াও যেটা দেখো, দেখো আমি বলছি, আমিও দেখছি যেটা সারা পৃথিবীতে যেটা হচ্ছে, আমি অন্য গণতান্ত্রিক দেশ, ওই আবার বলছি ইউরোপ বলো বা আমেরিকা বলো, এখানে যা হচ্ছে, এখানে দল আছে, বেশ কিছু দলও তো আছে। ইউরোপেও তো আমরা দেখলাম, ফ্রান্সে কি হলো দেখেছি, বামেদের মধ্যে বামেরা, সোশ্যালিস্ট পার্টি, অতি বাম, এবং এই সবাই মিলে একজোট হয়ে পপুলার ফ্রন্ট তৈরি করবে। এটাও তো কোথাও একটা আদর্শের মিল থাকে। আমি দেখেছি যে বামেদের সঙ্গে কংগ্রেসেরও যে কোথাও একটা মিল আছে,
কোনো একটা আদর্শগত মিল আছে, সাযুজ্য আছে, সেইটা কিন্তু এতে বাড়বে। তবে কংগ্রেস এখনই তো এই অবস্থায় নেই যে অন্য সমস্ত দলের বিরুদ্ধে গিয়ে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে পড়বে বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে দাঁড়াবার মতো অবস্থা কংগ্রেসের নেই। এটা কিন্তু কংগ্রেস নিজেও বুঝতে পেরেছে বলে এখনই তারা কোনো অন্যান্য যে দল রিজিওনাল পার্টি তাদের সঙ্গে কখনোই কিন্তু তারা পুরো এমন একটা সংঘাতে যাবে না যাতে সমস্ত ভাবে এই কংগ্রেস দলটাও ক্ষতিগ্রস্ত হয় এবং এই যে আন্দোলন যেটা শুরু হয়েছে দুটো আদর্শের লড়াই, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কংগ্রেসের উচিত এখন অন্যান্য যত রিজিওনাল পার্টি যাকে বলা হয়, যেটা করবার চেষ্টা করছে আঞ্চলিক দলগুলো, যাদের ওদের সমমনস্ক, তাদের সঙ্গে মোটামুটি একটা সদ্ভাব বজায় রেখে চলা। আর সেটা কিন্তু রাহুল গান্ধী করছেন এবং রাহুল গান্ধী খুব সচেতন ভাবেই ওটা করবার চেষ্টা করছেন। এই দুটো দিকেই কিন্তু কংগ্রেস এগোবার চেষ্টা করছে। এটার একটা আপনি যেটা বললেন এটা খুব বড় একটা উদাহরণ, কারণ সামনেই খুব বড় নির্বাচন ফেস করতে হচ্ছে কংগ্রেসকে মহারাষ্ট্রে। আমরা যদি সব থেকে অন্য রাজ্যগুলোকে বাদও দিই, মহারাষ্ট্রের বড়, এবং মহারাষ্ট্রকে নিয়ে কংগ্রেসের নিশ্চয়ই অনেকগুলো বড় পরিকল্পনা আছে। সেখানে একটা রাজনৈতিক জোটও তারা তৈরি করে ফেলেছে এবং সেটা খুব সাকসেসফুল। তো সেখানে আগামী 14ই জুলাই রাহুল গান্ধী মহারাষ্ট্রে যাচ্ছেন এবং সেখানে তিনি একটা বিঠল দেবের মন্দিরের তীর্থযাত্রায় অংশ নেবেন, যেটা নিয়ে বিজেপি এবং বিজেপির আইটিসিএল বিপুল প্রচার করতে শুরু করেছে, অপপ্রচার করতে শুরু করেছে যে তিনি রাহুল গান্ধীর হিন্দুত্বর প্রশ্ন নিয়ে, যে তিনি কতটা হিন্দু। অদ্ভুত ব্যাপার যে পার্সিদের সঙ্গে যে পার্সি এবং হিন্দু যে তফাৎ, পার্সি এবং মুসলমান, এই তফাৎটাই বেশিরভাগ লোক জানে না, যারা এই অপপ্রচার গুলো করে। মহারাষ্ট্রে যে পার্সিরা প্রায় মুম্বাই শহরটা প্রায় তৈরি করেছে পার্সিরা, এই তথ্যটাই তারা জানে না। তো যাই হোক, এটা সম্পর্কে আমি খোঁজ নিচ্ছিলাম যে বিঠল দেবের মন্দিরের তীর্থযাত্রায় লক্ষ লক্ষ মানুষ হয় এবং সেখানে জাত ধর্ম এটা প্রায় একদম উবে যায়। এখানে কেউ কারোর জাত ধর্ম কেউ প্রশ্ন করে না, মাইলের পর মাইল মানুষে হাঁটে, গ্রামের লোকরা তাদের খাওয়ার ব্যবস্থা করে। রাহুল গান্ধী এই রকম একটি তীর্থযাত্রায় অংশ নিচ্ছেন যেখানে কোন দলিত যেতে পারে, সেখানে ব্রাহ্মণও থাকতে পারে এবং কোন রকম সবাইকে একসঙ্গে চলতে হয় একই রকম ভাবে। এরকম একটা তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা, এইটা কি খুব পরিকল্পিত ভাবে করা হচ্ছে? এটা খুব, আপনার কি মনে হয় যেটা রাহুল গান্ধী? দুটো জিনিস, হ্যাঁ, এই দেখো একটা জিনিস, এই দুটো ব্যাপার আছে। প্রথমত যেটা বলা হচ্ছে সফট হিন্দুত্ব বা হিন্দুত্ববাদীদের সঙ্গে যে লড়াই বা এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, এটা তো আমরা যদি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা যদি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে লড়াই করতে হয়, নির্বাচনের লড়াই, আমি যেটা বারবার বলি, সেখানে তোমাকে কিছু কিছু আলাদা সমীকরণ ভাবতেই হবে। তুমি যদি এই মুহূর্তে ভাবো এমন একটা দেশ তৈরি হয়ে যাবে যেখানে শ্রেণী থাকবে না, জাতি থাকবে না, ধর্ম থাকবে না, ভারতবর্ষকে সেরকম করার কথা ভাবনাতেও আসবে না, কেউ করতে পারবে না। তাহলে তাকে একটা আদর্শগত কোনো একটা অবস্থান নিয়ে রাজনীতিক থেকে বেরিয়ে এসে তাত্ত্বিক রাজনীতিক হতে হবে। কিন্তু তিনি লড়াই করে সংসদীয় নির্বাচনে জিতে, সংসদীয় এই গণতন্ত্রে জিতে নির্বাচনে জিততে পারবেন না। এটা খুব পরিষ্কার কথা। রাহুল গান্ধীকে তো এই লড়াইয়ে এই অস্ত্রগুলোই ব্যবহার করতে হবে। এবারে ব্যাপারটা হলো রাহুল গান্ধী সেটা করে কি লোকের কাছে ইঙ্গিত পাঠাচ্ছেন। তিনি কি এই ইঙ্গিত পাঠাচ্ছেন যে হিন্দুত্বই হচ্ছে শ্রেষ্ঠ? তা তো তিনি পাঠাচ্ছেন না। তিনি তো এটা বলছেন না যে আমি তোমাদের ঘৃণা করতে শুরু করছি, কিন্তু এটা তো কিন্তু বহু অন্য ধর্মের মানুষ যোগ দেয়, বহু জায়গায় ভারতবর্ষে এইরকম প্রচুর আছে, আমরা জানি। এই যে মাজারে মুসলিমরা, বহু মুসলিমদের একটা বিশাল অংশ মাজারে বিশ্বাস করেন না, কারণ তারা এক্সট্রিমিস্ট। তারা মনে করেন আল্লাহ হচ্ছে নিরাকার, অতএব এই কোন জায়গায় মাজার টাজারে চাদর চড়ানো চলবে না, এমনও আছেন। আবার এই মাজারে অজস্র মুসলিম তারা এসে চাদর চড়াতে আসেন এবং সেই ভুট্টো থেকে আর কে না এসছেন, সবাই এসছেন চাদর চড়াতে। এটার অদ্ভুত একটা মিশ্রণ আছে ভারতবর্ষের মধ্যে। এই যে ভারতবর্ষের যে বৈচিত্র্যটা, এই কোয়ালিটিটা, এটা একটু অসাধারণ। এইটা জায়গায় পাওয়া যাবে সারা পৃথিবীতে। সেইটা যদি আমি ভেঙে দিতে চাই, নষ্ট করে দিতে চাই,
তার চেয়ে মানে দেশের শত্রু আর কেউ আছে বলে মনে করি, আমি এটা মনে করি না। রাহুল সেটা করছেন না, রাহুল ইজ নট ডুইং দ্যাট থিং। বিজেপির ভয়টা এখানেই হচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে যদি এই যে আরএসএস এর সঙ্গীতের যে আদর্শ, যে পড়াশুনো, যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেটা যদি ভেঙে যেতে থাকে, প্রশ্ন যদি উঠতে থাকে, মনের মধ্যে যদি প্রশ্ন উঠতে থাকে মানুষের, তাহলেই মুশকিল। যদি একজন বলে রাহুল গান্ধীকে দেখে তো মনে হচ্ছে না যে তিনি অহিন্দুর মতন ব্যবহার করছেন, আবার এটাও মনে হচ্ছে না যে তিনি মুসলমানদের ঘৃণা করেন, তাহলে কি মুশকিল। এইটা খুব একটা মুশকিলের ব্যাপার হয়ে গেছে। কাজে রাহুল গান্ধীকে দুটোই করতে হবে, ব্যালেন্স করতে, ব্যালেন্স যাকে বলা হয়, খানিকটা ব্যালেন্স তো তাকে করতেই হবে। ব্যালেন্স যদি না করে তাহলে কিছু হতে পারে না। এই সমস্ত জায়গায় তাই আছে সারা পৃথিবীতে। এই আপনি যে মেসেজের কথা বললেন, একটু আমার মনে হয়েছে পার্লামেন্টে যে রাহুল শিবের কথা বললেন, শিব এবং অভয় মুদ্রা দেখালেন। शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं, और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। हिंदू धर्म में साफ लिखा है सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए। শিবকে তো আমরা অনেকটা মানে অন্য দেবতাদের সঙ্গে একটু আলাদা করে দেখি, বিশেষ করে শিবের একটা নিম্নবর্ণের মানুষের সঙ্গে শিবের যে যোগাযোগ, হ্যাঁ, আমাদের বিশেষ করে আমাদের বাংলায় আমরা তো দেখেছি নিম্নবর্ণের আরাধ্য শিব। হ্যাঁ, তো সেইখানেও কি একটা কোনো মেসেজ দেওয়ার একটা ইয়ে আছে যে তুমি যে দেবতাদের কথা বলছো, আমি একটা আম জনতার দেবতাকে বেছে নিয়েছি। একদম তাই, আম জনতার যে দেবতা হিসেবে তুমি শিবের কথা বলছো, আমি যদি বলি খুব আক্ষরিক অর্থে না বলে যে হিন্দুদের মধ্যে তো দেবতাকে তো ঘরের মানুষ বলে ভাবা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই যে পৌত্তলিকতা যাকে বলি না, যাই বলা হোক তাকে ঘরের মানুষ বলা, তাকে বাইরের বলে মনে করা হতো না। রামচন্দ্র গিয়ে কার ইয়েতে ফল খাবেন, কিংবা সীতাকে তুলে নিয়ে গেল, কিংবা শিবের সতী তার স্বামীর নিন্দা শুনতে না পেরে প্রাণত্যাগ করলেন, এই সমস্ত ঘটনাগুলোই হচ্ছে আমাদের জাতীয় জীবনের, লৌকিক জীবনের সঙ্গে খুব অঙ্গীভূত। কাজেই সেখানে শিবকে তুমি একটা লক্ষ্য করবে, শিব, আমি মনে করি শিব ইজ মোর পপুলার দেন লর্ড রামা। রামের চেয়ে শিব অনেক বেশি পপুলার ছিল। অর্থাৎ এবং শিব কিন্তু মূলত আরএসএস এর মূল আরাধ্যর মধ্যে একটা রাখা হয়েছিল, এটা ওদের যে কজন ছিল তার মধ্যে শিবের কথা ছিল, কিন্তু তারা চলে গেল অন্যদিকে, রাম মন্দির দিকে চলে গেল। আমার মনে হয় এটার মধ্যে কৌশল আছে। এই কৌশলটা হচ্ছে যে শিবকে বললে প্রথমত যারা হিন্দুত্ববাদীও হোক তারাও কিছু বলতে পারবে না, আবার এটা নিয়ে যে প্রবল আমি হিন্দুত্ববাদী তা বলা খুব মুশকিল, কারণ শিবের সঙ্গে কোনো রাজ্য জয়ের ব্যাপার নেই, কোনো অন্য রাজ্য জয় করে অন্যকে পরাভূত করে আমি এসে নিজের ফিরে আসলাম এরকম ধরনের শিবের মধ্যে নেই। শিবের মধ্যে একটা ঔদাস্য আছে, এইটা খুব মানুষকে কোথাও একটা আকর্ষণ করে। এই যে করে মহিলারা পুজো করে শিবের মতন বর চাওয়া, এই সবই তো লৌকিক অঙ্ক। কেন প্রেমময় স্বামী চায় তারা শিবের মতো, কেন রাম নয়, কেন ওয়াই নট? এগুলো তো ভাবতে হবে আমার মনে হয় এই জন্য, এবং আমি দেখেওছি সেটা। এটা করে খুবই এইটা করে রাহুল অনেকটাই বিপাকে ফেলেছে আমাদের। এবং রাহুল এইভাবে বিভিন্ন রায়বেরেলিতে গিয়েও তিনি ধর্মীয় জায়গায় চলে যাওয়া, এগুলো ছাড়াও তিনি বারবার বিভিন্ন সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে। সে মণিপুরে যাওয়াই হোক বা ওই ট্রেনের যারা ড্রাইভার তাদের কাছে যাওয়াই হোক বা অন্যান্য ট্রেনের। एक साल पहले आया था, और अब आया हूँ, मगर दुख की बात है कि वो इम्प्रूवमेंट नहीं हुआ। आज भी घर चला है हमारे वहाँ पे, आज सुबह भी हुआ है वहाँ पे। ये बम ब्लास्ट किया है। हम लोग को सिक्योरिटी चाहिए, हम लोग घर जाना चाहता है,
कितना परेशान थी घर में, कितना दिन रहेगा? मेरी ग्रैंडमदर वहाँ पे रह गई है सर। अभी भी वहीं है? अभी भी वहीं पे है। वो ठीक है? ग्रैंडमदर ठीक है आपकी वहाँ पे? ग्रैंडमदर अभी है, ठीक है कि अब कैसे पता नहीं सर, कि वो भी कोई कांटेक्ट हो रहा है तो वो आ भी नहीं पा रहे ना, हम उनकी कोई हेल्प नहीं कर पा रहे। आज भी घर चला है हमारे वहाँ पे, आज भी आज सुबह भी हुआ है वहाँ पे। तो आपका मेन बात है कि आपको सिक्योरिटी चाहिए और आप वापस जाना चाहते हैं। घर जाना चाहते हैं हम लोग, घर में रहना चाहते हैं, अपने घर में रहना है। ये लड़ाई शुरू क्यों हुई? मिसअंडरस्टैंडिंग की वजह से हुई है। मिसअंडरस्टैंडिंग मिसअंडरस्टैंडिंग की वजह से ये सब हुआ है। हिंसा से किसी को फायदा हो रहा है? नहीं सर। এইটা কি একটা কংগ্রেসের নতুন একটা দিশা দেখাচ্ছে কংগ্রেসকে, যে সাধারণ মানুষের কাছে যাও, পথে নামো, রাস্তায় এটা নামো? ছিল, এটা তো বরাবরই ছিল। মানে তুমি যদি শোনো, অনেক আগে ইন্দিরা গান্ধীরও যারা রক্ষী থাকতেন তারা খুব মানে সবচেয়ে খুব একটা আতঙ্কিত থাকতেন। উনি যে কোথায় কার সঙ্গে চলে যাবেন, কোথায় বেরিয়ে যাবেন, কার সঙ্গে দেখা করতে চলে যাবেন, কাকে জড়িয়ে ধরবেন, বলা খুব মুশকিল ছিল। আর জওয়াহরলাল নেহরু সবারই ছিল, গান্ধী পরিবার, জওয়াহরলাল নেহরু তো ছিলই। জওয়াহরলাল নেহরু তো একেবারেই একটা সময় ছিল এরকম যে সাধারণ মানুষের সঙ্গে কাছে চলে। আমি বলেওছি আগে কিভাবে তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন, বস্তিতে থেকেছেন। এই ধরনের একটা কোথাও একটা মানুষের সঙ্গে মেলামেশার, মানুষকে ভালোবাসার একটা কোথাও একটা চিহ্ন ছিল। তার মানে বলছি না সব কাজ ভালো করেছেন, মোটেই তা নয়। এই ইন্দিরা গান্ধীও পরে ইমার্জেন্সি করেছেন এবং অত্যন্ত অন্যায় কাজ করেছেন মনেও আমি মনে করি। কিন্তু 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 তারপরে তিনি ফিরে এসেছেন এবং এমার্জেন্সিটা ছিল সবার চোখের সামনে। এইটা একটা ব্যাপার, আমরা জানি এর বিরুদ্ধে যেতে হবে, রাস্তায় নামতে হবে। আর এই যে বিজেপি যেটা করে যাচ্ছিল, এখনো করে যাচ্ছে বলে এখনো করে যাচ্ছে, ভেতরে ভেতরে যেভাবে একটা অলিখিত ইমার্জেন্সি একটা চালু করেছিল বা করছিল, জানি না এখন কতটা আমরা কাটাতে পেরেছি। আমার খুব ধার ঘেঁষে চলে গেছে, ডেমোক্রেসিতে বেঁচে আছে। এখন সেটাকে পুনরুত্থান তার হওয়া খুব জরুরি, পুনরুজ্জীবন হওয়া খুব জরুরি। সেইটা যদি রাহুল করতে পারেন তাহলে খুব ভালো হয়। মহারাষ্ট্রে তাই হবে। আবার বিভিন্ন রাজ্যে এক একটা ইকুয়েশন পাল্টেও যাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই রকম ভাবে হবে না, বা এমনকি উত্তরপ্রদেশের ক্ষেত্রেও হওয়া মুশকিল, কারণ অখিলেশ সেখানে চাইবেন যে যতটা বেশি সম্ভব নিজেরা সিট পাবে। এটা ভাবতেই পারেন, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কি হবে আমরা জানি না এখনো পর্যন্ত। কিন্তু আখেরে আলটিমেটলি যদি আদর্শটা এই জন্য খুব মারাত্মক আমি এই জন্য বলছি, কেন হয় এক যে দেখো আদর্শজনিত কারণেই বিজেপি এতটা বেড়ে গেছে, সংঘীদের আদর্শ। আর তার ঠিক উল্টো আদর্শে যদি কংগ্রেস প্রচার করতে শুরু করে এবং সেইভাবে দীক্ষিত হয় মানুষ, তাহলে আখেরে কংগ্রেস প্রচুর হবে, আজকে না হোক 5 বছর কি 10 বছর পর। এটা আমার তো মানে দৃঢ় বিশ্বাস, আমার মনে হয়, আমি এটা মনে করি। এমনকি হ্যাঁ বলো। গৌতম, আমরা সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা এবার একটা শেষ জায়গায় যাই, যে সারা পৃথিবীর, আপনি প্রথম একবার উল্লেখ করলেন, সারা পৃথিবীর রাজনৈতিক নিরিখে রাহুল গান্ধীর এবং কংগ্রেসের এই যে পরিবর্তনের বিভিন্ন রকম যে আমরা ইশারাগুলো পাচ্ছি, এবং সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে নেমে আসা, সারা পৃথিবীতেই এখন বামপন্থা দেখা যাচ্ছে, ফ্রান্সে বা অন্য জায়গায়। এই যে ধনতন্ত্রের বিরুদ্ধে যারা কথা বলছে, মানুষ বুঝে গেছে ক্যাপিটালিজমের ক্ষতিকর দিকগুলো। করোনার সময় তো ভীষণভাবে বুঝেছিল, এখন আরো বুঝতে পারছে, আমাদের দেশেও সেটা হচ্ছে। তা সেইখানে কি কংগ্রেস তাদের দক্ষিণ পন্থা ছেড়ে ক্রমশ একটু সমাজবাদের দিকে তো তারা আছেই, ক্রমশ বামপন্থার দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছে আপনার? দেখো, কংগ্রেসের যে দক্ষিণ পন্থা বলে বলা হয় তার কারণ আছে। কংগ্রেসের দক্ষিণ পন্থা বলে যে শিল্পপতিদের কংগ্রেস একটা সময় সমর্থন করত, তাদের মধ্যে প্রধান ছিল টাটা, বিড়লা। এরা কিন্তু স্বাধীনতা সংগ্রামে ভীষণভাবে অংশ নিয়েছে, এই এদের পরিবারে। এইটা কিছুতেই তুমি তো সেটাকে মানে উপেক্ষা করতে পারো। দীর্ঘদিনের একটা সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব কঠিন ছিল। রাহুলের সেটা নেই, কাজে রাহুল সেটা উন্মুক্ত কণ্ঠে পড়তে পারে। আবার একই সঙ্গে একেবারেই যারাই পুঁজিপতি তাদেরই বিরুদ্ধে বলে যাব, তাও তুমি করতে পারবে না। আমাদের দেশের যে একটা যে মিশ্র অর্থনীতি ছিল, সারা পৃথিবীতেই তাই, সোশ্যালিস্ট একটা যে প্যাটার্ন, সেইটা খুব জরুরি হয়ে পড়েছে আজকের দিনে। সেই প্যাটার্নটা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে বসেছে। এইটা যদি ফিরে আসে, এইটা ফিরে এলেও কিন্তু নিম্নবিত্ত, দরিদ্র, প্রান্তিক এবং
খানিকটা হলেও মধ্যবিত্তদের অনেক একটা অন্তত একটা সুখের দিন আসবে বলে আমি মনে করি। এইটা যদি রাহুল অন্তত করতে পারে, মানে এই দিশাটা যদি দেখতে পাওয়া যায় অর্থনীতির ক্ষেত্রে, আমার মনে হয় সেটা করতে পারবেন। কারণ বারবার যেটা বলছেন এটা খুব ঠিক কথা বলছেন, আমাদের দেশে ক্রনিক অ্যাপেশন যেভাবে বেড়েছে এটা ভয়ঙ্কর। দেশের 70% সম্পত্তি তো নেই আমাদের হাতে, কারোর হাতে নেই, সব চলে গেছে গুটি কয়েকের হাতে। আমরা জানি সেটা, এটা কি করে সামলানো হবে আমরা জানি না। ভবিষ্যতে যদি অন্য কেউ সরকারে আসে তখন দেখতে পাবো, এবং দেখতে পাওয়ার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। এর মধ্যে আমরা খুব কিছুদিনের মধ্যেই আমরা অপেক্ষা করে থাকবো এইটা দেখার জন্য যে সত্যি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে রাহুল গান্ধী হাজির হন কিনা। এখনো পর্যন্ত যা খবর তিনি হাজির হচ্ছেন না। সেটা একটা জবাব মনে হয়, এটা কিন্তু জনগণের মধ্যে প্রবল উৎসাহ আছে এটা জানার জন্য যে রাহুল গান্ধী শেষ পর্যন্ত ছোঁয়া বাঁচালেন কি বাঁচালেন না। বাঁচাবেন না সেটা, কাউকে পাঠাবেন, নিশ্চয়ই পাঠাতেই হবে কাউকে। রাহুল গান্ধীর কাছে মানুষের যেরকম যে প্রত্যাশা তৈরি হয়েছে, ইমেজ তৈরি হয়েছে, সেটা একটা খুব, আমরা কিছুদিনের মধ্যেই সেই উত্তরটা পেয়ে যাব। হ্যাঁ, মনে হয় এই ইমেজটা খুব সযত্নে লালিত আছে খানিকটা, সেই জন্য সেটা ভেঙে ফেলে বেরোনো তার পক্ষে একটু মুশকিল। ঠিক আছে, ধন্যবাদ গৌতম দা। আমরা আজকে খুব মূল্যবান একটা আলোচনা করলাম গৌতম দার সঙ্গে। আমরা আশা করি যে এই আলোচনাটা আপনারা সবাই খুব মন দিয়ে শুনেছেন এবং উপভোগ করেছেন। আপনাদের যা মনে আসবে এই আলোচনার প্রেক্ষিতে আপনারা কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। আমরা এরকম আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে আসবো। নমস্কার।